আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাধারণত আমার তোমাদের সাথে কমিটমেন্ট ছিল যে আমরা নার্সিং এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্লাসগুলো লাইভে নিব। কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য দেখা যায় ক্লাসগুলো আমরা লাইভে নিতে পারছি না। তো আমি সেই জায়গা থেকেও আমি তোমাদের জন্য চেষ্টা করব যেন ক্লাসগুলো যেন কোনো মতে তোমাদের জন্য মিস না যায়। এই জন্য আমি ক্লাসগুলা প্রথম ৩টা ক্লাস আমি রেকর্ড দিব। আর হচ্ছে পরের ২টা ক্লাস যারা যারা ক্লাস করতে আগ্রহী বা ক্লাসগুলো দেখেছো তাদের নিয়ে আমি শেষের ২টা ক্লাস আমি জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাসগুলো শেষ করব। তো আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব। এই টপিকটা থেকে প্রিভিয়াস ইয়ারে মোটামুটি নার্সিং এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে অনেকগুলো কোশ্চেন কমন আসছে। আমরা বিগত ক্লাসে শিখেছি কন্ডিশনাল সেন্টেন্স, সিকোয়েন্স অফ টেন্স এবং হচ্ছে মডেল ভার্ব। আজকে আমরা শিখবো একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকের বাইরে কখনোই বিশ্ববিদ্যালয় বা নার্সিংয়ের পরীক্ষায় কোশ্চেন আসে নাই, এরকম কখনোই হয় নাই। আমরা আজকে এই টপিকটা খুব সুন্দর করে শিখবো। টপিকটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে চলো আমরা টপিকটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের প্রথমে আগে ভার্বগুলো চিনতে হবে, কোন ভার্বগুলো সাধারণত সেন্টেন্সে থাকে বা ভার্বগুলো সেন্টেন্সে কিভাবে কাজ করে বা ভার্বগুলোর নাম কি। প্রথমত হচ্ছে যেমন ধরো বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা সাধারণত কি বুঝি? দেখো, বি, বিং, বিন, এই তিনটা হচ্ছে আমাদের বি ভার্বের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? যেগুলো বাক্যে বসে সেন্টেন্সের মেইন ভার্বের পূর্বে বসে সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। এগুলো কি বি ভার্ব প্রথমত আসে, তারপর হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার। হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব। মডেল ভার্ব কোনগুলা? গত ক্লাসে আমরা মডেল ভার্বের সকল রুলসগুলো শিখে আসছি, তবুও একটু আলোচনা করি। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, ওট টু, ওট ইউজ টু, নিড, উইল, উড, মাস্ট, ডেয়ার, হ্যাড বেটার, উড রেদার। মোটামুটি এগুলো হচ্ছে আমাদের নর্মালি ভার্ব। আমরা এই সকল ভার্বগুলো নিয়ে সাধারণত সেন্টেন্সে বিভিন্ন জায়গায় অর্থানুসারে টেন্স ভেদে আমরা এই শব্দগুলোর সাথে ভার্বগুলো ব্যবহার করি। এখন আমি প্রথমে একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো সেন্টেন্সটা কি আমাদের। স্বপ্না লাইকস টু সিং এ সং। এখন কথা হচ্ছে এখানে আমাদের ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানতে হবে। ফাইনাইট ভার্ব কি? যে ভার্বটা বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করে। ফাইনাইট ভার্ব বলতে কি বোঝানো হয় ভাইয়া? ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বটা বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করে। তাহলে নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে এটাও সেন্টেন্সে একটা ভার্বের ন্যায় কাজ করে, কিন্তু এরা হচ্ছে সাধারণত সেন্টেন্সের অর্থকে মডিফাই করা, নাউন বা প্রনাউনকে মডিফাই করা, অথবা এরা সেন্টেন্সে ওয়ান কাইন্ড অফ ফ্রেজ আকারও বসতে পারে। এরা সাধারণত সেন্টেন্সে না বসলেও সেন্টেন্সে কোনো প্রবলেম হয় না বা স্ট্রাকচারে কোনো সমস্যা হয় না, বরঞ্চ এরা সেন্টেন্সে যখন থাকবে তখন সেন্টেন্সের অর্থটা আরেকটু মডিফাই হবে অথবা কোয়ালিফাই হবে, কিন্তু এরা সেন্টেন্সে না থাকলেও কোনো সমস্যা নেই। যেমন ধরো এক্সাম্পলটা যদি তুমি লক্ষ্য করো, স্বপ্না লাইকস টু সিং এ সং। এই বাক্যে লাইকসটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। টু সিং এ সং, টু সিংটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কোনগুলো, নন ফাইনাইট ভার্ব কোনগুলো, সেটা নিয়ে আমার বিস্তারিত একটা ক্লাস ইউটিউবে বলো বা আমার পেজে দুইটাতে দেওয়া আছে, তবে এটা দেখে নিও। জিরা অ্যান্ড পার্টিসিপল, ওখানে আমি ফাইনাইট নন ফাইনাইট ভার্বটাকে খুব সুন্দরভাবে আলাদা করে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, ওকে। এখন দেখো, এখন এই জায়গাটা আমরা যদি একটু খেয়াল করি, আমি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এখানে লিখে দিছি। যেহেতু আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শেষ করবো, তাই আমরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব নিয়ে বিস্তারিত জানবো না। তোমাদের দেখার প্রয়োজন হয়ে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো ইউটিউবে, পাশাপাশি হচ্ছে আমার ফেসবুক পেজেও ক্লাস দুইটাই আপলোড করা আছে। তাহলে আমরা শুরু করবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব থেকে। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট থাকে। আর হচ্ছে ইনট্রানজিটিভে কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট থাকে না, আর অবজেক্ট ছাড়াই কি বাক্যটার অর্থ সম্পূর্ণ হয়। যেমন ট্রানজিটিভ ভার্বে যদি লক্ষ্য করো, এখানে আছে কি আমাদের, দেখো লে। দেখো অন্য কিছুকে শোয়ানো বা রাখা, এইটা অবশ্যই দেখো অন্য কিছুকে শোয়ানোর প্রয়োজন পড়লে বা রাখতে গেলে অবশ্যই কোনো একজন ব্যক্তিবাচকের কাজ লাগবে। অবশ্যই সে একা একা করতে পারবে না, এই জন্য তার কি লাগতেছে, তার অবজেক্ট লাগতেছে। আবার ধরো সেট, কোনো কিছু স্থাপন করা। কোনো কিছু কি নিজে নিজে স্থাপন হইতে পারে বা নিজে নিজে স্থাপিত হইতে পারে? কখনোই সম্ভব না। তাহলে কি করতে হয়, তাকে স্থাপন করতে হয়। এই স্থাপন করতে গিয়ে সে কি, তার একটা অবজেক্টের প্রয়োজন হয়ে যায়। এই জন্য বলছে যে ট্রানজিটিভ ভার্বে একটা অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকবে না, কেননা সে নিজে নিজের কাজটা করতে পারতেছে। এখন দেখো, তাহলে রাইজ মানে কি নিজে উঠা, সে কি নিজে নিজে কি কোনো কারণে কি বাড়তেছে, তাহলে তার কারো হেল্প লাগে না। যেহেতু তার কারো কোনো হেল্প লাগে না, তার মানে কি রাইজটা হচ্ছে কি আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। আবার লেটা মানে কি নিজে শয়ন করা। যখন শয়ন করবে তার মানে সেক্ষেত্রে কি কাজটা নিজে করতেছে, এই জন্য এর কোনো অবজেক্টের প্রয়োজন নেই। সাবজেক্টের পরে এ নর্মালি ভার্ব হিসেবেই ব্যবহার হতে পারে। সিট নিজে আসন গ্রহণ করা, বলে না সিট ডাউন,
তো কি তুমি তোমার আসনটা কি তুমি নিজেই গ্রহণ করো। তো এইভাবে কল্পনা করলে এই বিষয়গুলো খুব সহজ হয়। আমরা মনে রাখবো ট্রানজিটিভ ভার্বগুলা নিজে কাজ করতে পারে না, এই জন্য তার অবজেক্টের প্রয়োজন। ইন্ট্রানজিটিভ ভার্বগুলা যেহেতু নিজে কাজ করতে পারে, তাহলে এর অবজেক্ট থাকার কোনো প্রয়োজন নেই বা অবজেক্ট থাকবে না। এখন আমরা যে রুলসটা শিখবো সেটা হচ্ছে অ্যান্ড এর রুলস। এখন আমরা জানি হচ্ছে অ্যান্ড হচ্ছে এমন একটা কনজাংশন, প্রতিটা কনজাংশনেরই সেম কাজ। তারা কি করে, সাধারণত দুইটা শব্দ বা দুইটা ফ্রেজ অথবা দুইটা ক্লোজের মাঝখানে বসে এরা দুইটার মধ্যে সমন্বয় সাধন করে। এখন ধরো সাপোজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যদি দুটি ফলাফল হয় বা একটি ফলাফল বোঝায়। এখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটি ফলাফল মানে কি, আমরা যদি এক্সাম্পলটা দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। দেখো 4 and 4, 4 এবং 4 মিক্স তৈরি করতেছে, কি তৈরি করতেছে, 8, 8 তৈরি করতেছে। এখন কথা হচ্ছে দেখো 4 আর 4 এর মাত্র একটা ফলাফল দিতেছে যে 4 আর 4 শুধুমাত্র কোন ক্ষেত্রেই 8 হইতে পারে, শুধুমাত্র যোগের ক্ষেত্রে 8 হইতে পারে, এর আর অন্য কোনো ক্ষেত্রে কি কল্পনা করা যাবে না। কেননা আমাকে বলছে 8 হইতে হইলে শুধুমাত্র যোগের মাধ্যমে হবে, অন্য কোনো ভাবে কি হইতে পারবে না। তার মানে এন্ড দ্বারা এখানে কয়টা ফলাফল, এন্ড দ্বারা এখানে একটা ফলাফল। যখনই এন্ড দ্বারা একটা ফলাফল দিবে সেই ক্ষেত্রে আমরা ভার্বটা কি করব, সিঙ্গুলার ইউজ করব। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হয়। এখন আমরা যদি পরবর্তীতে চলে যাই, দেখো এন্ড দ্বারা যদি ধরো দুইটা সাপোজ শব্দকে বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, প্লুরাল হয়ে যাবে। আগে আমরা এই রুলসটা ফলো করব, এই রুলসটা পরে আমরা উপরের রুলসটায় যাব। এন্ড দ্বারা যদি একাধিক ফলাফল বোঝায়, দেখো পূর্বের রুলসটার সাথে এটা কতটুকু চেঞ্জ, 4 and 4 মেক বোথ 8 and 16। এখন দেখো এইখানে বলতেছে 4 এ 4 এ দুইটা ফলাফল হইতে পারে। কি কি ফলাফল হইতে পারে, 4 আর 4 যোগের মাধ্যমে 8 হইতে পারে, অথবা অথবা গুণের মাধ্যমে 16 হইতে পারে। মানে 4 আর 4 দিয়ে আমি দুইটা ফলাফল আনতে পারবো, একটা কি 8 আর একটা হচ্ছে 16। তাহলে যখন 8 আর 16, যখন 8 আর 16 দুইটা ফলাফল আসতেছে, তখন সেক্ষেত্রে অবশ্যই আমাদের বুঝতে হবে যে আমাদের সাবজেক্টটা প্লুরাল। তাহলে এন্ড দ্বারা যুক্ত হয়ে একাধিক ফলাফল দিচ্ছে, আর একাধিক ফলাফল দিচ্ছে তার মানে প্লুরাল যেহেতু, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। এখন আরেকটা ব্যতিক্রম রুলস হচ্ছে এন্ড দ্বারা যুক্ত হয়ে কিছু কিছু ফলাফল থাকে যে একই রকমের আইডিয়া বা একই রকমের কি কোনো ধারণা প্রকাশ করে। সেটা কিরকম, যেমন ধরো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এখন এইটা একটি ব্যতিক্রম রুলস, এটা বিভিন্ন বইতে সাধারণত ওয়েট থাকে, ওয়েটস থাকে, কিন্তু বাংলাদেশি যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে সবগুলোতে সাধারণত এরা ওয়েট ইউজ করছে, ওয়েটস ইউজ করে নাই। তো এটা মনে রাখবা, টাইম অ্যান্ড টাইডের সাথে সবসময় ওয়েট হয়, কিন্তু সাধারণত যেমন ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টাডি, এই যে হর্স অ্যান্ড ক্যারিজ, এগুলোর ক্ষেত্রে সাধারণত ভার্বটা সবসময় সিঙ্গুলারই হয়। জাস্ট টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে সবসময় পরীক্ষায় ওয়েটটাই উত্তর ধরে নিয়েছে তারা, তো আমরাও সেটাকে ওয়েটটাই ধরে নিব। এখন দেখো এটা খুবই সহজ একটা রুলস, আমরা জানি যে ভার্বের সাথে এস বাই যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার, আর নাউনের সাথে এস বাই যুক্ত হলে ভার্ব প্লুরাল। এখন এইটা নিয়ে আমাদের সবসময় একটা কনফিউশন থাকে। যেমন ধরো দেখো হিটা কি, আমাদের হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি, ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হইলে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তার মানে এখানে রিড না হয় কি হবে, রিডস। তাহলে আমরা বলতেছি ভার্বের সাথে যেহেতু এস বাই যুক্ত আছে, তাহলে অবশ্যই আমাদের সাবজেক্ট সিঙ্গুলার। আবার দেখো ট্রিস, ট্রির ছিল আমাদের সিঙ্গুলার, এর সাথে এসবি যুক্ত হয়ে গেছে কি ট্রিস। এইখানে কিন্তু সাবজেক্ট কিন্তু প্লুরাল। তাই আমি এই দুইটা দ্বারা তোমাকে শর্টকাট একটা বলে দেই, মনে রাখবা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়া মানে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার, আর নাউনের সাথে এস বাই যুক্ত হওয়া মানে হচ্ছে নাউনটা সিঙ্গুলার। আচ্ছা ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার কি, দেয়ার কোন পার্টস অফ স্পিচ, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। দেয়ারটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ যেটা সেন্টেন্সের শুরুতে বসে। যদি আমি বলে দেই, তোমরা যাদের যাদের উত্তর হবে তারা কমেন্টে জানিও। দেয়ারটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ আমাদের অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব হিসেবে বসে পার্টস অফ স্পিচের একটা অংশে অ্যাডভার্ব। আচ্ছা এখন দেখো দেয়ার দ্বারা কিন্তু আমরা বুঝতেছি না যে এই বাক্যে আমাদের পরবর্তীতে কোন ভার্বটা আমরা ইউজ করব। তাহলে আমাদের একটু যদি আমরা মনোযোগ দিই, আমরা এখনই দেখতে পারবো। দাঁড়া আমি একটু কালারটা চেঞ্জ করি। ওকে, এখন দেখো এখানে হচ্ছে আর, এই আরটা আমরা কখন ইউজ করব, আমরা এই আরটা কখন ইউজ করব, এর পরবর্তী যে সাবজেক্ট থাকবে সেটার উপর নির্ভর করবে। এরপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের উপরে নির্ভর করবে। এখন দেখো তো এই সাবজেক্টে কি আছে আমাদের, টু কার্ডস, কি আছে, টু কার্ডস। তাহলে দুইটা গাড়ি, তাহলে দুইটা গাড়ি হইলে কখনোই কি ভার্ব সিঙ্গুলার হবে, কখনোই ভার্ব সিঙ্গুলার হবে না। তাহলে ভার্ব কি হবে, ভার্ব প্লুরাল। তাহলে আমাদের মনে রাখতে হবে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং হেয়ার যুক্ত বাক্যে আমাদের ভার্বটা আমরা পরে নির্ধারণ করব, বা পরীক্ষা হলে ভার্বটা নির্ধারণ করতে দিবে। ভার্বের পরে দেখতে হবে আমাদের সাবজেক্টটা কোন ফর্মে আছে। সাবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল। এরপরে রুলসটাও সেম,
এই জন্য এটা আলোচনা করলাম না। এখন হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ বিশেষ শ্রেণী অর্থে প্লুরাল কাউন্টেবল নাউন এবং প্লুরাল ভার্ব। আমরা একটা সেন্টেন্স অনেক পড়ে আসছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আমরা কি পড়ে আসছি? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আচ্ছা, এখন এইটা তোমরা অনেকেই কোশ্চেন করছো, ভাই দ্য রিচ কেন হয়? সাধারণত রিচ তো আমাদের নর্মালি দেখা যায় কমন নাউন হিসেবে ইউজ করা হয়। এখন দেখো, মনে রাখবা এই যে রিচটা হচ্ছে সাধারণত একটা বৈশিষ্ট্য বোঝানো হয়, একটা মানুষের বৈশিষ্ট্য বোঝানো হয় যে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিরকম। তো রিচ, তো এইভাবে সাধারণত এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করা হয়। তো কমন নাউনের পাশাপাশি যখন এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু এর পুরো যখন দা চলে আসে, একে সাধারণত আমরা সমষ্টিবাচক হিসেবে কাউন্ট করি। এই জন্য দা প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত শব্দ আসলে এর পরবর্তীতে আমাদের ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খুবই ইজি একটা রুলস, যেটা থেকে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার আমি দেখছি নার্সিং বিশ্ববিদ্যালয় এবং পরীক্ষাগুলোতে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, জিরান্ড আর হচ্ছে ইনফিনিটিভ, এরপরে ভার্ব সর্বদাই সিঙ্গুলার। আনকাউন্টেবল থেকে আসেনি, আমি দেখছি জিরান্ড থেকে একটা কোশ্চেন আসছে, মেবি স্লিপিং অথবা রিডিং এরকম একটা কিছু টাইপ নিয়ে। তো একটা জিনিস লক্ষ্য করো, আনকাউন্টেবল নাউন এই সকল ক্লাস আগেও নেওয়া হয়েছে, তবু আমি ট্রাই করবো যদি সময় পাই এই ক্লাসগুলো হালকা করে ধারণা দেওয়ার। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো সাধারণত কি আমরা গুনতে পারি না, পরিমাপ করতে পারি না, শুধুমাত্র কি করি? অনুভব করি, সেগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আবার জিরান কি? যেটা সাধারণত ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সের সাবজেক্ট আকারে বসে আর স্থির অবস্থায় থাকে, সেটা হচ্ছে আমাদের জিরান। ইনফিনিটিভ কি? টু প্লাস ভি ওয়ান যখন সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আকারে বসে স্থির অবস্থায় কাজ করে, সেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ, জিরান, আনকাউন্টেবল নাউন, তিনটার পরে আমাদের ভার্ব সবসময় কি? সিঙ্গুলার। আচ্ছা, আশা করি তোমরা রুলসগুলো বুঝতেছো। যারা যারা রুলসগুলো কোনো সমস্যা থাকবে আমাকে অবশ্যই পেজে নক দিবে, আমি ট্রাই করবো তোমাদের রুলসগুলো বলে দিতে। এই রুলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রিভিয়াস ইয়ারও 10,000 টাকা নিয়ে একটা কোশ্চেন আসছিল এই রুলসটা থেকে। তাহলে আমরা এই শব্দগুলো জাস্ট মনে রাখবো। 100, আমরা শব্দগুলো মনে রাখবো 100, 1000, মিলিয়ন, বিলিয়ন আর হচ্ছে কি? ট্রিলিয়ন। আচ্ছা, এই শব্দগুলো আমাদের একটু মনে রাখতে হবে। 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই সকল শব্দগুলো যদি আসে বাক্যে, তোমাকে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। কি কি লক্ষ্য রাখতে হবে? প্রথম লক্ষ্য রাখতে হবে যে এই সকল শব্দের পূর্বে কোনো সংখ্যা আছে কিনা। এই সকল শব্দের পূর্বে কোনো সংখ্যা আছে কিনা। যদি সংখ্যা থাকে তাহলে মনে রাখতে হবে এর সাথে কখনোই এস বাই যুক্ত হবে না এবং ভার্ব সর্বদা সিঙ্গুলার। কিন্তু যদি এই সকল শব্দের পূর্বে যদি সংখ্যা না থাকে, তাহলে মনে রাখতে হবে এই যে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সংখ্যাগুলো আছে, এই সকল শব্দের সাথে এস বাই যুক্ত হবে, পাশাপাশি ভার্ব প্লুরাল হয়ে যাবে। যেমন ধরো 5,000 টাকা। এখন দেখো যে 5,000 টাকা, এর পুরো 5 সংখ্যাটা কি আমাদের কিসে আছে? দেখো তো 5 সংখ্যাটা আছে কিসে? সংখ্যায় আছে। তাহলে পুরো সংখ্যা চলে আসায় আমরা পরবর্তীতে ভার্বটা করবো কি? আমরা সিঙ্গুলার করে দিব। আর দেখো থাউজেন্ডস অফ দ্য পিপল, পূর্বে কোনো সংখ্যা নাই, পূর্বে কোনো সংখ্যা না থাকার কারণে আমরা থাউজেন্ডের সাথে এসবে যুক্ত করব, পাশাপাশি আমাদের ভার্বটা হয়ে গেল কি? প্লুরাল। যদি আমি এটা পাস্টে করছি, প্লুরাল হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ রুলস, প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। সেই জিনিসগুলো কিরকম ভাইয়া? চলো আমরা একটু দেখি। উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, এরকম অনেকগুলো শব্দ আছে। এই সকল শব্দগুলো যদি বাক্যে আসে, তাহলে তোমাকে সবসময় মনে রাখতে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। যেমন ধরো আমি একটা ওয়ার্ড নেই, যেমন রহিম। রহিমটা কি আমাদের সিঙ্গুলার, এরপরে কি টুগেদার উইথ আমাদের কি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এরপরে মনে রাখতে হবে আমাদের সবসময় এই সকল শব্দের ক্ষেত্রে বা ফ্রেজের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে প্রথম সাবজেক্টটা কি? প্রথম সাবজেক্ট একটু খেয়াল করো, প্রথম সাবজেক্ট হচ্ছে আমাদের রহিম, তাই আমাদের সঠিক অ্যান্সার হবে কি? হ্যাজ। সঠিক অ্যান্সার হবে হ্যাজ। এখন আরেকটা রুলস খুবই সহজ, এটা তোমার ছোটবেলা থেকে পড়ে আসছো। অর্থ, সময়, দূরত্ব, গ্রন্থের নাম, বিষয়ের নাম, চলচ্চিত্রের নাম, কোনো সাহিত্যকর্মের নাম, পিরিয়ড অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, নাম্বার অফ ইউনিটস, এগুলো নির্দেশ করলে সবসময় এগুলোর ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন একটা এক্সাম্পল জাস্ট দেখো, এটা প্রায় অনেক জায়গায় আমি পরীক্ষা দেখছি। দি অ্যারাবিয়ান নাইটস, দি অ্যারাবিয়ান নাইটস, দেখো এখানে একটা এস দিব। দি অ্যারাবিয়ান নাইটস, দেখো দি অ্যারাবিয়ান নাইটস শুনতে অনেকটা প্লুরাল মনে হইলো, এটা কিন্তু একটা আমাদের কি একটা সাধারণত মেবি নোবেল বা কোনো একটা বইয়ের নাম, সাহিত্যকর্মের নাম। হ্যাঁ, যেহেতু একটা কোনো একটা বইয়ের নাম, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে বইয়ের নামের সাথে এস বাই এস আছে কিনা, সেটা দেখে লাভ নাই। দেখতে হবে যে এটা একটা বইয়ের নাম, যেহেতু একটা বইয়ের নাম তার মানে অবশ্যই ভার্ব সিঙ্গুলার। তো এভাবে আমাদের শব্দগুলো মনে রাখতে হবে। আমি তোমাদের এই স্লাইডটা দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিও। এরপর হচ্ছে নো প্লাস সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। নো প্লাস সিঙ্গুলার
আনকাউন্টেবল নাউন, ভার্ব সবসময় সিঙ্গুলার। এখন দেখো, এখন এখানে একটা জিনিস খেয়াল রাখো, নো মানি, যেমন ধরো নো মানি, তাহলে মানিটা আনকাউন্টেবল নাউন। সাধারণত আনকাউন্টেবল অথবা কাউন্টেবল দুইটা নাউনই হতে পারে। নো যুক্ত হলে মানে কি নাই, নাই মানে কি একদমই নাই, এমন একটা অর্থ সাধারণত শুধুমাত্র ইজ বসে, এছাড়া অন্য কোনো ভার্ব আসতে পারে না, সিঙ্গুলার হিসেবে বসে। আচ্ছা, এরপরে দেখো ইয়েটের রুলস। ইয়েটের রুলস হচ্ছে আমাদের দুইটা। ইয়েটের রুলস কিরকম মনে রাখতে হবে, ইয়েটটা যদি বাক্যের কোথায় থাকে, ইয়েটটা যদি বাক্যের শেষে থাকে, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে যদি সাধারণত ইয়েটটা থাকে, তাহলে তোমাকে মনে রাখতে হবে এর পূর্বে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। কি বললাম ভাইয়া, ইয়েটটা যদি বাক্যের শেষে থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্বের সাথে আমাদের নট যুক্ত করতে হবে। আর যদি ইয়েটটা যদি মাঝে থাকে বা অক্সিলারি ভার্বের পরে থাকে, ইয়েটটা যদি অক্সিলারি ভার্বের পরে থাকে, তাহলে মনে রাখতে হবে এরপরের অংশটুকু আমাদের করতে হবে ইনফিনিটিভের মাধ্যমে। এরপরটুকু আমরা কি করব, ইনফিনিটিভের মাধ্যমে। আরেকটা রুলস হচ্ছে আমাদের মেজরিটি। মেজরিটি দিয়ে আমাদের দুইটা রুলস। একটা হচ্ছে দেখো, শুধুমাত্র যদি মেজরিটি দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় অথবা সাবজেক্ট আকারে যদি মেজরিটি বসে, তাহলে এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি মেজরিটির পরে যদি অফ দা থাকে, এরপরে সবসময় আমাদের প্লুরাল নাউন, পাশাপাশি হচ্ছে প্লুরাল ভার্ব। যেমন ধরো মেজরিটি বিলিভস দ্যাট, এই বাক্যে মেজরিটিটা কিন্তু আমাদের সাবজেক্ট, এই বাক্যে যেহেতু মেজরিটি যেহেতু আমাদের সাবজেক্ট, তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার। আর এরপরে দেখো এই বাক্যটা একটু খেয়াল করো, দেখো মেজরিটির পরে হচ্ছে আমাদের অফ দা, মেজরিটির পরে কি আছে, অফ দা। এরপর দেখো পিপলটা কি আমাদের, পিপলটা হচ্ছে আমাদের কাউন্টেবল প্লুরাল, এই জন্য আমাদের ভার্বটাও প্লুরাল। তাহলে রুলসটা কি হইলো, মেজরিটির পরে ডিরেক্ট যদি কোনো ভার্ব আসে সেটা হচ্ছে সিঙ্গুলার, মেজরিটির পরে যদি অফ দা আসে তাহলে এরপরে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। ওকে, আমরা একটা রুলস পড়বো, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর। আচ্ছা ওকে, আমরা এখন দেখবো হচ্ছে ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট। এই সকল শব্দের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সাধারণত সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে দেখো ইদার, ইদার রহিম নর হিজ ব্রাদার্স, নর হিজ ব্রাদার্স, তাহলে আমরা কি বললাম ভাইয়া, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, এইগুলোর পরে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। এখানে সেকেন্ড সাবজেক্ট কোনটা, হিজ ব্রাদার্স, সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার্স, তাহলে সেকেন্ড সাবজেক্ট যদি হিজ ব্রাদার্স প্লুরাল, তাহলে ভার্বটা আমাদের কি হবে, প্লুরালই হবে। আচ্ছা, এখন আরেকটা রুলস আছে, দেখো মনে রাখতে হবে, নিদার, ইদার, আরো কিছু ওয়ার্ড আছে আমি লিখে দিই, নো, তারপর হচ্ছে নান, তারপর হচ্ছে ধরো ইচ, এই সকল শব্দের ক্ষেত্রে দেখো, এই সকল শব্দের ক্ষেত্রে নাউনটা প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব সবসময় সিঙ্গুলার। কি কি শব্দ দেখো ভাইয়া, নিদার, ইদার, নো, নান, ইচ, এই সকল শব্দগুলো যদি বাক্যে আসে তাহলে মনে রাখতে হবে এই সকল শব্দের পরে নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব সিঙ্গুলার। যেমন বয়েজ প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার, এই তো। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমাদের এখানে একটা রুলস হচ্ছে আচ্ছা এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা আমরা না পড়লেও হবে, কেননা এইগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল রুলস, এগুলো দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যাদের পড়াইছি তাদেরকে এই সকল রুলসগুলো পড়াইছি। এরপরে দেখো, এরপর হচ্ছে সাম, মেনি, সাম, সেভারাল, অল, মোর, নো, নান, মোস্ট, এরপরে প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। এখানে নো আর নানটা জাস্ট হবে না, নো আর নানটা হবে না, নো আর নান। ওকে, এখন ঠিক আছে। দেখো, তাহলে দেখো আমরা সাধারণত এই ওয়ার্ডটা সবসময় শুনছি, সেভারাল স্টুডেন্টস, সেভারাল পিপল, সেভারাল সামথিং, এরকম ওয়ার্ডগুলো শুনে থাকি সবসময়। তো সেভারাল যুক্ত শব্দ থাকলে আমরা চোখ বন্ধ করে বুঝবো আমাদের ভার্বটা প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে নাম্বার অফ, এ নাম্বার অফ, এই দুটোর মধ্যে পার্থক্য কি, নাম্বার অফ আর হচ্ছে এ নাম্বার অফ। এখন মনে রাখতে হবে নাম্বার অফ আর হচ্ছে এ নাম্বার অফ, এই দুইটার ক্ষেত্রে আহামরি কোনো পার্থক্য নাই। ওয়ার্ডগুলো শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে দেখা যায় কখনো নাম্বার অফ দেয়, কখনো এ নাম্বার অফ ইউজ করে, দুইটার ক্ষেত্রেই সেমি রুলস, সেমি প্যাটার্ন, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। পার্থক্য হচ্ছে এই যে এই বেচারার মধ্যে হচ্ছে আমাদের মেইন পার্থক্য, দি নাম্বার অফ যদি থাকে এরপরে নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখো দি নাম্বার অফ মেরিটোরিয়াস, দি নাম্বার অফ মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস কিন্তু প্লুরাল, মেরিটোরিয়াস স্টুডেন্ট পুরোটা কি আমাদের প্লুরাল নাউন, কিন্তু আমাদের ভার্ব কি, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, কেননা সকল মেরিটোরিয়াস স্টুডেন্টের মধ্যে কি একজনকে কি মিন করে বুঝাইতেছে। আচ্ছা, ওয়ান অফ দা, এখন ওয়ান অফ দা না, এখানে শুধুমাত্র আমরা ওয়ান অফ মনে রাখবো, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার, এই দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে ওয়ান অফ এর পরে আমাদের নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। ওকে,
এখন মেনি এ মেনি এই দুইটা থেকে আমাদের প্রায় কোশ্চেন আসে। এই দুটো খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে একটু শর্টকাটে দেখলে আমরা বুঝতে পারবো। দেখো মেনি আমি একে মার্ক করে নেই, মেনি আর হচ্ছে ধরো এই হচ্ছে একটা মেনি। এখন দেখো আমি সহজে কিভাবে তোমাদের এটাকে ক্যাচ করা ট্রাই করতেছি। দেখো মনে রাখবা এই যে মেনি আছে, এই মেনির পরে যে এটা আছে, মেনির পরে যদি এ চলে যায়, মনোযোগ দিয়ে শুনো সবাই, মেনির পরে যদি এ চলে যায় তাহলে আমাদের সবসময় নাউন আর হচ্ছে ভার্ব দুইটাই সিঙ্গুলার। আর যদি মেনির আগে যদি এ চলে আসে, মেনির আগে যদি এ চলে আসে তাহলে নাউন আর হচ্ছে ভার্ব দুইটাই প্লুরাল। কি বললাম, মেনির পরে যদি এ চলে যায় তাহলে আমাদের নাউন আর হচ্ছে ভার্ব দুইটাই সিঙ্গুলার। আর যখন মেনির পূর্বে যখন এটা চলে আসবে তাহলে নাউন আর ভার্ব দুইটাই প্লুরাল। খুবই সহজ। আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের ফ্র্যাকশন। ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে সেম রুলস। জাস্ট মনে রাখবা, অনেকে বলে যে ফ্র্যাকশন আছে মানে কি 1/3, 2/3, 3/3, 4/3, এগুলো থাকা মানে কি, এগুলো থাকায় মানে হচ্ছে কি অবশ্যই এটাকে অবশ্যই এক থেকে যেহেতু ছোট তাহলে অবশ্যই সবসময় ভার্ব সিঙ্গুলার। কিন্তু এমনটা কখনোই কল্পনা করা যাবে না। তোমাকে একটা সাপোজ ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ ধরো তোমাকে বললো যে আমি একটা বইয়ের 1/3 পড়ে ফেলছি, তাইলে কথাটা কি দাঁড়াইলো, তুমি একটা বইয়ের 1/3 পড়ছো, কিন্তু কিন্তু তোমার কি এটা কি কখনো তোমাকে বলছে যে ওই বইটা তো সিঙ্গুলার, তাহলে ওইটার 1/3 মানে কি তার থেকেও কম। আবার ধরো সাপোজ তোমাকে যদি বলা হয় একটা ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে, তুমি তার 1/5 শিক্ষার্থীকে চেনো, তাহলে কতগুলা মানুষের মধ্যে তুমি মাত্র 1/5কে চেনো। তাহলে আমাদের সবসময় এটাকে মনে রাখার জন্য সহজে মনে রাখতে হবে যে ফ্র্যাকশন যুক্ত বাক্যে অথবা পার্সেন্টেজ যুক্ত বাক্যে আমাদের নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। যেমন ধরো 1/4 অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টটা কি আমাদের নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। আবার দেখো 1/3 অফ দ্য পিপল, পিপলটা কি আমাদের প্লুরাল, তাই আমাদের ভার্বটা হবে প্লুরাল। এই দুইটা রুলস হচ্ছে ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে। আরেকটা রুলস দেখো, টিচ, নো, এক্সপ্লেইন, লার্ন, শো ইত্যাদি এইসব শব্দের পরে যদি হাউ টু আসে, এরপর যদি হাউ টু আসে তাহলে মনে রাখতে হবে ভার্বে সবসময় বেস ফর্ম বসবে। যেমন বলে না, আই ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, বা দ্য নাম্বার অফ পিপল অফ আওয়ার কান্ট্রি ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। তো হাউ টুর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম আসে। এখন কিছু শব্দ দেখো, এই শব্দগুলো খুবই মজার, আমি ছোটবেলা থেকে এগুলো শুনে আসছি প্লুরাল, কিন্তু পরবর্তীতে যখন একটু বড় হইলাম বুঝলাম, তখন দেখলাম যে না, আসলে শব্দগুলো কি, শব্দগুলো আসলে সিঙ্গুলার। আচ্ছা এখন দেখো, যেমন ধরো নিউজ, গ্যালস, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পুলিশ, এই যে শব্দগুলা, সেটা দেখো এর যুক্ত হচ্ছে বারবার। এর যুক্ত মানে কি, মনে হইতেছে যে আল্লাহ শব্দগুলো তো মনে হয় প্লুরাল হয়ে গেল, না, এই সকল শব্দগুলা শুনতে প্লুরাল হলো বা দেখতে প্লুরাল হলো, ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলার। যেমন ম্যাথমেটিক্স ইজ আ হার্ড টু মি, ম্যাথমেটিক্স আমার কাছে কি খুবই কি কঠিন মনে হয়। ম্যাথমেটিক্স সেদের এস বা শেষে কি এস আছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের নাউনটা সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার। আচ্ছা এখন হচ্ছে দি রেস্ট অফ, দি রেস্ট অফ এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সবসময়, দি রেস্ট অফ এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখবো যে রেস্ট অফ এর পরে আমাদের সবসময় নাউন যদি সিঙ্গুলার হয় অথবা যদি আনকাউন্টেবল নাউন হয় ভার্ব সিঙ্গুলার, নাউন যদি কাউন্টেবল হয় তাহলে ভার্ব প্লুরাল। ওকে, এটা দেখো যেমন দি রেস্ট অফ দ্য মানি, মানিটা কি আমাদের ভাই আনকাউন্টেবল নাউন, তাই ভার্বটা সিঙ্গুলার ইজ দি রেস্ট অফ দ্য ডেডিকেটেড লিডার্স, তাহলে লিডার্সটা কি আমাদের প্লুরাল নাউন, তাই ভার্বটা হচ্ছে আমাদের প্লুরাল। আচ্ছা এরপর দেখো সিশার্টস, শর্টস, প্যান্টস, জিন্স, টংস, ট্রাউজার্স, আই গ্লাসেস, পিলার্স, ট্রাউজার্স, ডিউস, আর্নিংস, ওয়েজেস, ওয়েজেস হবে এটা, হ্যাঁ ওয়েজেস। দেখো এই সকল শব্দগুলো সাধারণত প্লুরাল অর্থে বসে। এই সকল শব্দগুলো কোন অর্থে বসে ভাইয়া, এই সকল শব্দগুলো প্লুরাল অর্থে বসে। যেমন ধরো মাই আর্নিংস আর ইনএডিকুয়েট টু মিট মাই এক্সপেন্স। এখন দেখো এই আর্নিংস, ঠিক আছে, এটাকে সাধারণত যেহেতু এর যুক্ত আছে তাহলে আমাদের ভার্বটা কি হবে প্লুরাল। কিন্তু একটা কথা আছে, কথাটা কি, যদি পেয়ার অফ থাকে, যদি কি থাকে পেয়ার অফ, পেয়ার হবে বাংলা কি, পেয়ার হবে বাংলা হচ্ছে জোড়া, পেয়ার হবে বাংলা হচ্ছে আমাদের জোড়া। যদি জোড়া থাকে তাহলে মনে রাখতে হবে আমাদের ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে দি পেয়ার অফ পিলার্স ওয়াজ অন দ্য টেবিল, তাহলে এই যে জোড়া পিলার কি টেবিলের উপরে আছে। আচ্ছা এখন দেখো স্ট্যাটিস্টিক্স, একটু আগে পড়ে আসলাম ম্যাথমেটিক্স, তাহলে ম্যাথমেটিক্স যেহেতু সিঙ্গুলার, এখন আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। কিরকম, দেখো স্ট্যাটিস্টিক্স এর কিন্তু আরেকটা অর্থ আছে পরিসংখ্যান। সাধারণত আমরা বিভিন্ন কারণে পরিসংখ্যান করে থাকি কোনো বিষয় নিয়ে। এখন এই স্ট্যাটিস্টিক যদি সাধারণত একটা বিষয়ের নাম বোঝায় বা একটা বইয়ের নাম বোঝায় বা একটা কোনো একটা বিষয়ের সম্পর্কিত কথা বলে তাহলে হচ্ছে সেটা সিঙ্গুলার। আর যদি ওই স্ট্যাটিস্টিক দ্বারা যদি কোনো একটা গণনা করা বোঝায় সেই ক্ষেত্রে মনে রাখতে হবে ভার্ব প্লুরাল। যেমন ধরো স্ট্যাটিস্টিক্স, দেখো স্ট্যাটিস্টিক্স শো অথবা শো যেটাই হোক, এটা পরে দেখি, অ্যাবাউট 60% পিপল,
দেখো এই গবেষণাটা কতগুলো মানুষ নিয়ে কথা বলতেছে, 60% মানুষ নিয়ে কথা বলতেছে। তাহলে যখন এই গবেষণাটা বা এই সার্ভেটা যখন 60% মানুষ নিয়ে কথা বলবে, তাহলে অবশ্যই এটা প্লুরাল হইতে হবে। ভার্ব প্লুরাল মানে কি সাথে এস বাই এস হবে না। ওকে, গ্রুপ অফ এনিমেল। গ্রুপ অফ এনিমেলটা কিরকম দেখো, গ্রুপ অফ এনিমেলের পরে দেখো যদি অফ থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার। যেমন ধরো হার্ড অফ ক্যাটেল, একটা কি গবাদি পশুর পাল, দেখো হার্ড অফ ক্যাটেল। তাহলে সহজ ভাষা বলতে গেলে দ্য অফের মাঝখানে যেটা থাকে সেটা কি আমাদের নাউন ধরা হয়, এটা যেহেতু আনকাউন্টেবল হিসেবে বসে, ভার্ব সিঙ্গুলার। ওকে, আমাদের আজকের ক্লাসের লাস্ট একটা রুলস, সেটা হচ্ছে এ লট অফ, লটস অফ এর পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব প্লুরাল। খুবই সহজ, আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, এ লট অফ নিউজ, আমরা আগে পড়ে আসছি নিউজ কি ভাইয়া, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কিরকম, কেননা এগুলো সাধারণত আমরা গুনতে পারি না। আমরা একটা নিউজ দ্বারা কখনো একটা নিউজকে বোঝানো হয়, এখানে অনেকগুলো ডেটা থাকে। আচ্ছা, নিউজ যেহেতু আনকাউন্টেবল নাউন তাহলে ভার্ব কি আমাদের সিঙ্গুলার। আর দেখো দেয়ার আর এ লট অফ পিপল, এই যে দেখো আমি বলছিলাম ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে আমাকে পরবর্তী, ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকলে আমাকে পরবর্তী নাউনের উপর নির্ভর করে ভার্বটা হবে। যেহেতু পিপলটা হচ্ছে আমাদের প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল। আশা করি মোটামুটি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমি ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য ক্লাসটা তোমাদের জন্য দিনে রেকর্ড করে ফেলছি, কেননা দেখা যায় ওই সময়টাতে কারেন্ট থাকে না, বা দেখা যায় কোনো কারণে যদি ক্লাসটা মিস হয়ে যায়, তোমরা অনেক কিছু থেকেই দেখা যায় হয়তো বা বঞ্চিত হবা। আমার কাছ থেকে যারা শিখতে আসছে, আমি কখনোই চাই না যে আমার বাচ্চা কাচ্চারা, স্টুডেন্টরা কখনোই এ সকল জায়গা থেকে বঞ্চিত হোক। আমি তোমাদের জন্য এইটুকু চেষ্টা করেছি, তোমরা ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবা, ভালোভাবে পড়ালেখা করো, ইনশাল্লাহ একটা জায়গায় চান্স পাও, খুব ভালো লাগবে। আর ক্লাসটা অবশ্যই তোমরা দেখবা, পাশাপাশি হচ্ছে তোমাদের মতো যারা কম্পিটিটর প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করবা, কেননা সবার ক্লাসগুলো দেখা উচিত। আর একটা কথা মনে রাখবা, কেউ কখনো কারো সিট নিতে পারে না, কেউ কারো রিজিক কখনো নিতে পারে না। এটা কখনো ভাববা না যে ক্লাসটা কারোর মাধ্যমে শেয়ার করলে মনে হয় আমি মনে হয় চান্স পাবো না, বা আমার মনে হয় চান্স হবে না। এটা খুবই ভুল ধারণা, কেননা যার যেখানে সৃষ্টিকর্তা লিখে রাখছে সে সেখানে যাবেই। তো এই সকল বিষয় নিয়ে কখনোই কোনো কমপ্লিমেন্ট রাখা যাবে না। সবসময় একটা জিনিস ভাববা, সৃষ্টিকর্তা তোমাকে পাঠাইছে অবশ্যই কোনো না কোনো কারণে, সেই জায়গাগুলো তোমাকে ফিল আপ করতে হবে পরিশ্রমের মাধ্যমে। আর ইনশাল্লাহ সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। আমি লাস্ট যেই 2টা ক্লাস নিব, সেই 2টা ক্লাস আমি জুমে নিব। আর ওই জুমের লিঙ্কটা আমি হচ্ছে ইউটিউব পেজ থেকে, মানে যারা আমাকে মেসেজ দিবা ওই মেসেজের মাধ্যমে ইউটিউব পেজের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব। ওইখানে আমি তোমাদের জুম যে লিঙ্কটা দিব, ওইটার মাধ্যমে আমরা শেষ 2টা ক্লাস একদম লাইভে করব, তোমাদের সাথে আমি লাইভে ডিসকাস করব, কোশ্চেন নিয়ে আসবো। ইভেন সবার শেষে তোমাদের জন্য থাকবে একটা সুন্দর একটা সাজেশন। আশা করি ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা কমন পাবা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।